প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যাম্বিয়ান উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো পরিবেশ বিষয় নিয়ে। বাংলাদেশে আমরা জানি যে প্রতি বছর বৈশাখের প্রথম দিনে কালবৈশাখী ঝড় হয়, কিন্তু এবার কিন্তু ব্যতিক্রম হয়েছে। এর কারণ পরিবেশের পরিবর্তন। আর এই পরিবর্তনের বিষয়গুলো যদি আমরা ভালো করে জানি, তাহলে আমরা আমাদের চারপাশের পরিবেশকে যেরকম ঠিক রাখতে পারবো, তেমনি এই বিষয়গুলো পড়াশোনা করে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং নিজের আমরা অনেক ভালো থাকতে পারবো। আর এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত দুজন অধ্যাপক, ডক্টর মিজান আর খান, যিনি লিড অথর এবং আইসিপিসি। একই সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া, সহযোগী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা জানবো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলো পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশে বা দেশের বাইরে উচ্চশিক্ষারও সুযোগ নিয়েছে, কিংবা কখনো তারা সরাসরি চাকরিতে গিয়েছে। পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা নামে যে বিষয়টি রয়েছে, এই বিষয়টির বর্তমান অবস্থা কেমন আছে এবং এই বিষয়টি পড়াশোনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি আছে? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আসলে পরিবেশ বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয় শিক্ষা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেমন 93-তে আমরা শুরু করেছি। প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে ওইটাই প্রথম ছিল। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কয়েকটাতে আগেই ছিল। বাট আমাদের দেশে এখনো যেটা সমস্যা হচ্ছে, পরিবেশ বিষয় শিক্ষার উপরে জনসচেতনতা এখনো অতটা বাড়েনি। যদিও বিদেশে 1960 সালের দিক থেকে আমেরিকা এবং ইউরোপে এই বিষয়ের উপরে ফর্মাল এডুকেশন শুরু হয়েছে, আমাদের দেশে শুরু হয়েছে 90-এর দশক থেকে। এই পরিবেশের ডিগ্রেডেশন, এর অবনতির কারণ সারা বিশ্বে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই এমন অবনতি হচ্ছে যে একমাত্র এটাকে ঠিক করতে হলে পরিবেশের উপরে শিক্ষাকে আরো বাড়াতে হবে। তো আমাদের দেশে এখনো এই জনসচেতনতা বাড়েনি, কারণ মানুষ মনে করে, ছাত্ররা এবং তাদের গার্জিয়ানরা মনে করে যে জব প্রসপেক্টস আমাদের দেশে এতটা নেই। কিন্তু আমরা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেমন যারা লেখাপড়া করেছে তারা কেউই বেকার নেই, এবং আমাদের 70% গ্রাজুয়েট নর্থ সাউথের ওরা বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায়, এবং হাইয়েস্ট নাম্বার অফ স্কলারশিপস দুনিয়াতে এখন এই পরিবেশ শিক্ষার উপরে দেয়া হচ্ছে গ্লোবালি। কারণ পরিবেশের কোয়ালিটি হচ্ছে শিক্ষার জীবনের মানের উপর নির্ভর করে। যখন জীবনের মান একটু একটু বাড়তে থাকে, ভালো পরিবেশের চাহিদাটা তত বাড়তে থাকে। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট, এই দুইটি বিষয়ে সাধারণত আপনারা কি কি শিক্ষা দিয়ে থাকেন? উল্লেখযোগ্য কোন বিষয়গুলো রয়েছে এর মধ্যে? আমরা ধরেন এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট, এই দুটোতেই আমরা যেমন ধরেন জেনারেল এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথাবার্তা থাকে, তারপরে ধরেন ইকোলজি নিয়ে কিছু কথাবার্তা থাকে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা থাকে, ডিজাস্টার নিয়ে কথাবার্তা থাকে। এগুলো সায়েন্স কনসেন্ট্রেশন। আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টুল ফর আস টু মেক আওয়ার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সাস্টেইনেবল, এগুলো আমরা কিছু পড়িয়ে থাকি। কিছু টেকনিক্যাল জিনিসও এখানে পড়াই, যেমন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা একটা সফটওয়্যার, বাট দিস সফটওয়্যার হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট টুল। এটাও আমরা ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করি সায়েন্স কনসেন্ট্রেশনে। ম্যানেজমেন্টে পার্টিকুলার ম্যানেজমেন্ট বিষয়গুলোর উপর, এনভায়রনমেন্টাল, কর্পোরেট এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্টস। তারপরে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিটি বেসড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ ধরেন আমরা ছাত্রদেরকে মেইন ফোকাসটা থাকে যে ন্যাচারাল রিসোর্স। আপনি ধরেন পানির কথাই যদি আমরা বলি, পানি তো সবাই ইউজ করে, এগ্রিকালচারে দরকার, ইন্ডাস্ট্রিতে দরকার, ডোমেস্টিক ইউজের জন্য দরকার। ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। তো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টে কিভাবে করা যায় এটা অ্যাট দ্য গ্রাসরুট লেভেল, ফ্রম bottom to the top, এই জিনিসগুলো আমরা ছাত্রদেরকে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি, so that they can learn about all these issues and they can contribute practically when they will move to the real life situation.
তো সেই জন্য আমাদের সায়েন্সের কিছুটা সায়েন্টিফিক অ্যাসপেক্টস গুলো আমাদের এখানে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স ল্যাব আছে। সেই ল্যাবগুলিতে আমরা যে ইস্যুগুলো আছে, এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো আছে, ওয়াটার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, এগুলো ওরা প্র্যাকটিক্যালি তারা শেখার চেষ্টা করে। এখানে আমরা ডেমনস্ট্রেট করি তাদেরকে কিভাবে এগুলো অ্যানালাইসিস করতে হয় এনভায়রনমেন্টাল প্রবলেম গুলো। ম্যানেজমেন্টের জন্য আমাদের জিএস একটা ল্যাব আছে, ওই ল্যাবে ছাত্ররা প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো নিয়ে কথা বলে। যে ফর এক্সাম্পল আপনি আজকে একটা বিজনেস এস্টাবলিশ করতে চান, মানে হাউ উইল ইউ সিলেক্ট ইউর লোকেশন for how you sort of expand your business new business locations. সেক্ষেত্রে জিএস আপনাকে খুব সহজেই আপনি জিএস সফটওয়্যারের মাধ্যমে আপনার জায়গাটাকে সিলেক্ট করে ফেলতে পারেন, কনসিডারিং অল ডিফারেন্ট ইস্যুস, যেগুলো আপনার যদি ডেটা থাকে। স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। তাহলে একজন শিক্ষার্থী আগে যখন চিন্তা করতো সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তার পরবর্তী সময়টি ছিল হয়তো বিবি এমবিএ পড়ে তারা ভালো চাকরি পাবে, কিন্তু এখন এই ব্যতিক্রমধর্মী যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো হয়তো আপনি যেটা বলেছেন 60-এর দশকে এই সাবজেক্টগুলো সূচনা হয় গ্লোবালি, এবং বাংলাদেশে সেটা 90-এর দশকে আসে। এখন এই বিষয়গুলো আমাদের দেশের জব মার্কেট বা আমাদের বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে জব পয়েন্ট থেকে আমরা কিভাবে সেটাকে মূল্যায়ন করতে পারি? গ্লোবালি আপনি যদি দেখেন তাহলে 90% বেশি গ্লোবাল ইকোনমিক প্রোডাক্ট তৈরি করে প্রাইভেট সেক্টর। উন্নত বিশ্বে 70-এর দশক থেকে প্রতিটা কোম্পানিতে একটা এনভায়রনমেন্টাল সেল খুলেছে তারা, প্রতিটা কোম্পানিতে সেখানে এনভায়রনমেন্টাল অফিসার আছে এবং আরো টেকনিক্যাল স্টাফ আছে। আমাদের দেশে এখনো কিছুটা শুরু হচ্ছে। এখন যারা স্যার এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করবে সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে, তারা কোথায় কোথায় জব পেতে পারে? হ্যাঁ, তারা জব পেতে পারে যেমন পরিবেশ অধিদপ্তরে সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। আমাদের দেশে এখন ক্লাইমেট এইড হিসেবে, এনভায়রনমেন্টাল এইড হিসেবে মিলিয়নস অফ ডলার্স আসতেছে। ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোতে, বাংলাদেশের সব এমবেসিগুলোতে এরা নিয়োগ পায় এবং বেশ ভালো বেতনে ইন্টারন্যাশনাল এজেন্সিতে চাকরি পায়, সরকারের বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন প্রজেক্টে। আর এখন প্রাইভেট কোম্পানিগুলো এনভায়রনমেন্টাল অফিসার নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে, কারণ আর না হলে বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারবো না। টু বি এ গুড এক্সপোর্টার ইউ হ্যাভ টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আর তার জন্য তাদের এনভায়রনমেন্টাল সেফটি, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স না করলে বিদেশি বায়ার্সরা আমাদের দেশে আসবে না। সেই জন্য এখন আগের চাইতে ডিমান্ড আরো বাড়ছে। আর তাছাড়া এনভায়রনমেন্টের ডিমান্ড গ্লোবালি এত বেশি যে আমাদের এই পর্যন্ত দেখা গেছে যত ছাত্র পাশ করে তার বেশিরভাগই বিদেশে চলে যায় হায়ার স্টাডিজের জন্য ফান্ডিং নিয়ে। বাংলাদেশে আমি আমার গ্রাজুয়েটদের মধ্যে খুঁজি যে চাকরির জন্য আমার কাছে রেফারেন্স আসে যে এখানে আমাকে 2টা ছেলে দাও, আমি সেই রকম ভালো কোয়ালিটি পাই না, কারণ ওরা সব বিদেশে চলে যায়। যেমন 50, 60, 70 হাজার টাকার বেতনের চাকরি গ্রাজুয়েট হওয়ার পরে বাংলাদেশ, ঢাকা শহরে বা বাংলাদেশে আমি কোনো অভাব দেখি না। আমরা সেরকম গ্রাজুয়েট খুঁজে পাই না, কারণ সবাই বিদেশে চলে যায়। এই বছর আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 14,39,000 স্টুডেন্ট অংশগ্রহণ করছে, যে পরীক্ষাটি চলছে। তো সেখানে সায়েন্স এবং ম্যানেজমেন্টে সব স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার সুযোগ আছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি কতজন শিক্ষার্থী এবছর ভর্তি নিতে পারে এই বিষয়গুলোতে, এবং তারা যখন অনার্স মাস্টার্স পাস করে বের হবে তাদের কত পার্সেন্ট বাংলাদেশে চাকরির সুযোগ পাবে আর কত পার্সেন্ট বিদেশে সুযোগ? আপনি যেটা বললেন, আমরা আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 3 সেমিস্টার আছে আমাদের। তো 3 সেমিস্টারেই আমরা স্টুডেন্ট নিয়ে থাকি। ধরেন প্রতি সেমিস্টারে আমাদের এক একটা ক্লাসের সাইজ আপনার অ্যাবাউট 35-40 স্টুডেন্টস। তো এইখানে আমাদের এখন পর্যন্ত এনরোলমেন্ট খুব একটা বেশি না, কিন্তু ইদানিং দেখছি আমরা একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, যে অ্যাওয়ারনেসটা বাড়ছে, সেজন্য ছাত্র আসা বেশি শুরু করেছে। অর্থাৎ প্রতি বছরে আপনারা হয়তো 105 জন স্টুডেন্ট ভর্তি নিচ্ছেন এই বিষয়টিতে হিসাবে 3 সেমিস্টার। যদি একটা ক্লাসরুমের কথা আমরা চিন্তা করি, কিন্তু যদি বেশি হয় আমরা সেটাও তো অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের টোটাল একটা নাম্বার আছে, সেই নাম্বারটা যদি ক্রস না করে সেইভাবে আমরা ইন্টারনেট, যদি আমাদের এখানে ডিমান্ড বেশি হয় ডেফিনেটলি আমরা অ্যাকোমোডেট করতে পারবো আমরা স্টুডেন্ট। গবেষণা অনুযায়ী বাংলাদেশে কি পরিমাণ গ্রাজুয়েটের দরকার রয়েছে এবং নতুন নতুন সেক্টরে স্যার যেটা বলেছেন, যেমন ধরেন আমাদের এখনকার যে সিচুয়েশনটা, এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম